কিছুদিন আগে বাজার থেকে ফেরার পথে লোকাল বাসে উঠেছিলাম। ভিড় একটু কম থাকায় ভালোভাবে বসে করে যায়। ইউনিভার্সিটির কয়েকটা ছেলেও সেই বাসে আগে থেকে ছিল। আমার হাতে শপিং ব্যাগ। একটা ছেলে নিজের সিটটা ছেড়ে নিঃশব্দে উঠে দাঁড়ালো। ছেলেটা দেখতে অনেকটা সিনেমার নায়কের মতো। আমি নিজের বয়স ভুলে বারবার তাকিয়ে দেখছিলাম। আমার অবচেতন মন বারবার তার দিকে চলে যাচ্ছিল। তার শুভ্রতা আর মেনলি লুক আমাকে আকর্ষণ করেছে খুব। ব্যাপারটা সাময়িক মোহ বলা যেতে পারে। আমিও ভেবেছিলাম তাই, কিন্তু ব্যাপারটা বিব্রতকর হয়ে গেল যখন দেখলাম ছেলেটা আমাদের বাসায় যাচ্ছে। কয়েকদিন আগে এই বাসায় আমরা ভাড়া এসেছি। লিফটে দ্বিতীয়বার ছেলেটার সাথে দেখা হয়ে আমি একটু হকচকিয়ে গিয়েছিলাম, বিব্রতও হয়েছিলাম বলা চলে। বাসে হ্যাংলাপনা করে তাকিয়ে থেকে অবশ্যই নিজেই বিব্রত হয়েছি। ভেবেছিলাম কয়েক মুহূর্তেই তো ব্যাপার, এরপর তো আর কখনো আমাদের দেখা হবে না। কিন্তু এই ছেলে যে আমাদেরই একই বিল্ডিংয়ে থাকে তা কি আমি জানতাম? ছেলেটা অবশ্যই তেমন আগ্রহ দেখায়নি। ছেলেটা বলছি কারণ ছেলেটা আমার বছর 3-এর ছোট। এই ইনফরমেশনটাও পেয়েছি ছেলেটার ছোট বোনের কাছ থেকে। যদিও ব্যাপারটা আমি বাসে আন্দাজ করেছিলাম। এখন সমস্যা হচ্ছে, সেদিনের পর থেকে তার স্বাভাবিক হতে পারছি না। ওর সামনে পড়লে লজ্জায় আমার মাথা কাটা যায়। মুখোমুখি ফ্ল্যাট আমাদের। ওই ছেলেটা মানে ফারিস, ইতিহামস ওয়ারিওয়ালা আঙ্কেলের মেজো ছেলে। ফারিস খুব স্বল্পভাষী মানুষ, তেমন একটা কথা বলে না, ভালো করে তাকায়নি কোনো দিন। আমার মনে আছে শুধু 2বার আমার দিকে তাকিয়েছে। বিশ্বাস করুন, আমার মনে হয় ওই দৃষ্টি আমার রুহ পর্যন্ত পড়ে ফেলেছে। গা শিউরে ওঠা চাহনি ওর, কারণ সামান্য দৃষ্টি যে অন্তরাত্মা কাঁপিয়ে ফেলতে পারে তা ফারিসকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। আমি এরপর আর ওদের ফ্ল্যাটে যাইনি। আগামী শুক্রবার ওর বড় ভাইয়ের বিয়ে। আন্টি এসে খুব করে বলে গিয়েছে আগামী 1 সপ্তাহ আমাদের তাদের বাসায় খাওয়া দাওয়া করতে। আসলে আমি একটা ছোটোখাটো ইভেন্ট ম্যানেজমেন্ট চালাই, তাই আন্টি বিশ্বাস করে ছেলের বিয়ের প্রোগ্রামের দায়িত্বটা আমাদের কেই দিয়েছে। এখন আমি ওই বাড়িতে যেতে চাইছি না। আমার কাজটাও খুব জরুরি। মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্টও পাওয়া যাবে। এখন কি করব আপনারাই বলুন। এমন একটা পোস্ট গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। রুষা তখনই অনলাইনে ঢুকে এক পোস্ট নাকের ডগায় ঘুরতে থাকে। ভাগ্যিস নাম গোপন করে পোস্ট করেছিল সে, নয়তো আর মুখ দেখাতে হতো না। তবে লাভ ও কিছুই হয়েছে বলা চলে। কয়েকজনের দেয়া আইডিয়া তার মনে ধরেছে এবং সে সিদ্ধান্ত নিয়েছে ফারিসের দিকে একবারও তাকাবে না। কাজটা প্রফেশনালি হ্যান্ডেল করবে। ফারিস তার ছোট ভাইয়ের মতো, সেভাবেই ট্রিট করবে তাকে। ছোট ভাই শব্দটা নিজের কানে বিশ্রীভাবে বাজছে তার। ছি, এই ছেলে কিছুতে তার ছোট ভাইয়ের মতো না। রুষা বারান্দায় দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিয়ে ভাবল, সেই হয়তো বেশি ভাবছে। ফারিস তো অমন ছেলেই নয়, সবার সঙ্গে খুব হাম্বল। সে হয়তো ভুল বুঝছে। রুষা নিজে মনে সান্ত্বনা দেয়, মনটা শান্ত হয় খানিক। কফির কাপে ফুট পরে মনে চমক দিয়ে তাকায় পাশের বারান্দায়। গ্রে কালারের টি-শার্ট গায়ে, ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে ফারিস দাঁড়িয়ে, দৃষ্টি তার দিকে স্থির। রূপা থতমত খেলো। তার গায়ে বেবি পিঙ্ক লং স্কার্ট আর সাদা কুর্তি, গলায় একটা চিকন ওড়না পেঁচানো। রুষা সোজা হয়ে দাঁড়ায়। ছেলেটা এমন করে তাকিয়ে আছে কেন? মুখের উপর আসা চুলগুলো সরিয়ে আসার চেষ্টা করে সে সৌজন্যতায় হাসি। পরিস্থিতি স্বাভাবিক করে নিজে থেকে জিজ্ঞেস করে, কেমন আছো? ফারিস সহসা জবাব দেয় না। তার দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে। রুষা অসহায় বোধ করল। চলে যেতে চাইছে সে, কিন্তু ব্যাপারটা অভদ্রতা দেখায়, তা সে যেতেও পারছে না। ফারিস এতক্ষণ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, এবার সে সোজা হয়ে দাঁড়ালো। গলার স্বর গম্ভীর করে বলল, ভেতরে যান, রাইট নাও। রুষা স্তব্ধ হয়ে গেল। ছেলেটা তাকে এভাবে আদেশ করলো তাকে, তার বিশ্বাস হতে চায় না। অবিশ্বাস্য চোখে তাকিয়ে ভয় ফারিসের দিকে। ফারিস চোখ বন্ধ করে ফোঁস করে শ্বাস ফেললো। আরেকটু এগিয়ে এলো রুষার দিকে। বারান্দায় রেলিংয়ে হাত রেখে হালকা ঝুঁকে শীতল গলায় বলল, কুর্তির ভেতরে কালো কিছু একটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ভেরি ব্যাড চয়েস। রুষা এক লাফে নিজের রুমে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে গেল সে। বদমাশটা এতক্ষণ দাঁড়িয়ে এসব দেখছিল। রুষার ইচ্ছে হচ্ছে এক লাফে ওই বারান্দায় গিয়ে এক চড়ে সবগুলো দাঁত ফেলে দিতে শয়তানটার। এই ছেলে সবার সামনে ভদ্রলোক সেজে ঘুরে বেড়ায়, নিজের মুগ্ধতায় থু ফেলতে ইচ্ছে হলো তার। ছি, সে এবার মুখ দেখাবে কি করে?
রুষা সারাটা বিকাল থম মেরে বসে রইল। কত বড় জেদ, বদ ছেলে বাবা যায়, ছি ছি, এই ছেলের সাথে আর কখনো কথা বলবে না সে। একটু জেন্টলম্যান লুক দেখে তার ভালো লাগছিল, ভেতরে ভেতরে সে এমন ইতর সে কি আগে জানতো? ইস, লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। রুষা এবার কয়েকবার আয়নায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, কালো জিনিসটা তেমন তা বোঝা যাচ্ছে না। ফায়াসের দৃষ্টির গভীরতা অনুভব করে গায়ে কাটা দিয়ে উঠলো তার। আম্মু, আপুকে তো আপু আম্মু তোমাকে ডাকছে। রুষা ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। বাসায় বাজার নেই, তার মা সেরেনা আহমেদ কাল বলেছিল আজ একবার বাজারে যেতে হবে। রুষা দীর্ঘশ্বাস ফেলে। মাথার উপরে বাবা ভাইয়ের ছায়া না থাকা সংসারে বড় মেয়েদের এত কিছু ভাবার সময় থাকে না। সে গায়ে ওড়না জড়িয়ে ছুটলো মায়ের কাছে। বাজারের লিস্ট নিয়ে এখনই বাজারে ছুটতে হবে, এসে আবারও বাড়ি যেতে হবে। তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিয়ের ডেকোরেশনের জন্য প্রস্তুতি নিতে হবে, অনেক কাজ। সেরেনা আহমেদ মেয়ের হাতে টাকা দিয়ে বাজারে লম্বা লিস্ট ধরিয়ে দিলেন। মাসকাবারি বাজার প্রায় অনেক কিছুই শেষ। একা আনতে পারবে নাকি আমি আসবো সাথে? আসতে হবে না আম্মু, রিক্সা করে চলে আসবো। রুষার ছোট ভাই রোহান ছুটে এলো নিজেরও একটা ছোট লিস্ট নিয়ে। সেলা আহমেদ মুচকি হাসলেন। সেটা একটু খেতে ভালোবাসে, সারাক্ষণ মুখ চলে তার। স্ন্যাক্স আইটেমের একটা লিস্টে ধরিয়ে দিয়ে সে ছোট বোনকে বোঝানোর ভঙ্গিতে বলল, আপু ডেট দেখে ভালো করে চেক করে আনবে। আর এর আগে একটা চিপস মেয়াদ উত্তীর্ণ এনেছিল, ওইটার কি করেছিস পরে? রুষা চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। রোহান আমতা আমতা করে বলল, কি আর করবো, টাকার কেনা জিনিস ফেলে দিয়ে কি করে খেয়ে ফেলেছে। রোহানের মাথায় চাঁটি মারল। সে নামের ছেলে মেয়েকে থামিয়ে দিয়ে বলল, এখন আর ঝগড়া করতে লেগে যেও না। বাজার সেরে তোমার আন্টির বাসায়ও যেতে হবে, একটু দ্রুত ফেরার চেষ্টা করো, যাও এবার। রুষা বড় একটা ওড়না গায়ে জড়িয়ে বের হলো বাজার করতে। কবে যে বাবা আর ভাই প্রবাসে শেষ করে ফিরবে, এখন এই বাজারের ঝামেলা থেকে তার মুক্তি। লিফটের সুইচ টিপে সে অপেক্ষা করতে লাগলো। ফোনে কিছু অর্কিডের পিক ডাউনলোড করছে সে। আন্টি এবার যা পছন্দ করে ডেকোরেশন, তাদের রিকোয়ারমেন্ট কাঁচা ফুল। লিফটের দরজা খুলতে রুষা বেয়াখালি এবার ভেতরে ঢুকলো। গ্রাউন্ড ফ্লোরে সুইচ টিপে মনোযোগ দিয়ে ফোন ঘাঁটতে লাগলো সে। পিন্টারেস্ট থেকে কিছু পিকও নামিয়ে রাখলো স্যাম্পল হিসেবে, আইডিয়ার জন্য এগুলো দেখানো যাবে। রুষা হঠাৎ খেয়াল করলো লিফট বারবার উঠছে আর নামছে, এতক্ষণ তো নিচে নেমে যাওয়ার কথা। সে মাথা তুলে তাকিয়ে দেখলো লিফট পুনরায় তাদের ফ্লোরে চলে এসেছে। কি আশ্চর্য, সে কি মনের ভুলে সুইচ টিপে নেই? পুনরায় সুইচ টিপতে গিয়ে তার হাত থেমে গেল। অস্বস্তি আর রাগে গা কাটা দিয়ে উঠলো তার। সুইচের পাশে বালিশ দাঁড়িয়ে, হাতে কোল্ড ড্রিঙ্কস। এই শয়তানটা এখানে কি করছে? এলো কখন? সে ঢোকার সময় তো ছিল না, নাকি ছিল? প্রশ্নগুলো মাথা দোলা পাকিয়ে গেল। কাঁপা কাঁপা হাতে সুইচ টিপতে গেলে পেলে পালিশ হাত বাঁধে দিয়ে বলল গম্ভীর এবং শীতল গলায় বলল, ড্রেস চেঞ্জ করে আসুন। উষা যেন কথা বলতেও ভুলে গেছে। এই দুদিনের ছেলে তাকে আদেশ করছে, না আদেশ নয়, রীতিমতো হুকুম জারি করছে। এত সাহস! রুষা ফুঁসে উঠল, দেখো ছেলে, আমার সাথে ভদ্রভাবে কথা বলো, আমি তোমার বড়। খেয়াল আছে এসব কী ধরনের কথাবার্তা? আপনি করে কথা বলুন। রুষা আর কিছু বলতো, ফারিসের কথা থেমে গেল। ছেলেরা সামনে তাকে অপমান করে যাচ্ছে। তুমি আমার ছোট। ফারিস এক দৃষ্টিতে রুষদার দিকে তাকিয়ে, রুষদার গাল লাল হয়ে গেল, গা থেকে দোয়া বের হচ্ছে যেন। এভাবে কেউ তাকায়? কোন ভদ্র ছেলে বড় আপদের দিকে এভাবে তাকায়? সে আঙুল তুলে কিছু করার কথা বলতে চাইল, কিন্তু ফারিস তো কিছু বলছে না। এমন করে তাকিয়ে আছে কেন? রুষার গায়ে ওনাটা একটু ভালো করে জড়িয়ে নিল। কাঁপা কাঁপা গলায় বলল, হাত সরাও, আমার হাতে সময় কম। সরান? কি সরান বলুন? চেঞ্জ না করলে আপনি এখান থেকে বের হতে পারবেন না। ফারিস পকেটে হাত গুজে সুইচের কাছে হেলান দিয়ে দাঁড়ালো। লম্বা চুলগুলো কপালের উপর হুট করে হুটুপুটি খাচ্ছে। দৃষ্টি রুষার উপস্থিত। রুষা যেন রাগ করতেও ভুলে গেল। তার মেজাজের পারদ থরথর করে বাড়ছে, কিন্তু শক্ত গলায় কিছু বলতেও পারছে না। ইতরটার মুখের দিকে তাকালে কথা বন্ধ হয়ে যাচ্ছে তার। খালি লিফটে একা পেয়ে কেমন হেনস্থা করছে দেখো। রুশদা নিজেকে সামলালো, জেদি গলায় বলল, করবো না চেঞ্জ। আমি কি পরবো না সম্পূর্ণ আমার ব্যাপার, আপনি বলার কি? দরকার হলে খালি গায়ে যাব। রুশদা দ্বিতীয়বার আর তুমি বলা সাহস হলো না। ছেলেটা অসম্ভব রকমের গাঁটতেরা। সে যদি তুমি শুনতে পছন্দ না করে তাহলে সে বলবে না, তাই বলে নিজের উপর হুকুম চালাতে দেবে না সে। আজব জবরদস্তি। ফারিস আর কিছু বলল না। রুষার কানে তার তপ্ত শ্বাস ফেলার শব্দ এলো শুধু। কয়েক মুহূর্তে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে রুষার দিকে, যেন রুষাকে সময় দিচ্ছে। লিফটের দরজা খুলে গেল। রুষা হন হন করে পায়ে বেরিয়ে এসেছে লিফট থেকে। তার গায়ে বোতলে সমস্ত কোল্ড ড্রিঙ্কস ঢেলেছে অসভ্যটা। রুষার গা জ্বলছে রাগে। সে একবার ভাবলো বাড়িওয়ালার কাছে গিয়ে বিচার দেবে। তার ছেলে এমন অসভ্য, তাদেরও জানা উচিত। কেমন হড়বড় করে তার মাথার উপর কোল্ড ড্রিঙ্কস ঢেলেছে, তারা কি একবার দেখবে না? লিফট সিসিটিভি নেই, কে নিয়ন্ত্রণ করে সেটা? আজই সে ফুটেজ কালেক্ট করবে, তারপর প্রমাণ সবে
এবার যাবে বিচার দেবে। এসব বেয়াদবি সে কিছুতে সহ্য করবে না। পুরো বিজিয়ে দিয়ে আবার বলে কিনা সরি। রুষার গা চলে যাচ্ছে। গালি দিতে দিতে সে কলিং বেল চাপছে। তার বিপরীতে ফারিস দাঁড়িয়ে। লিফট থেকে বের হতে সেও এবার তাকিয়ে নেই রুষার দিকে, যেন রুষানকে না চেনে, কখনো দেখেনি। ভাব দেখে রুষার গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে জুতা খুলে ছুঁড়ে মারতে, কিন্তু সে তো অভদ্র না। দরজা খুলতে রুষা হন করে রুমে ঢুকলো। মেয়েকে এভাবে ফিরে আসতে দেখে অবাক হলো সেলিনা আহমেদ। মেয়ের পিছু ছুটতে ছুটতে উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে এভাবে ভিজলে কি করে? উপর থেকে কেউ পানি ফেলেছে আম্মু? তুমি যাও, আমি চেঞ্জ করছি। সেলিনা আহমেদ বিরক্ত হলেন। মানুষকে কি কাণ্ডজ্ঞান নেই? এভাবে কেউ কারো উপর পানি ফেলে? রুষা দরজা বন্ধ করে গায়ের ওড়নাটা ছুঁড়ে ফেললো। পুরো শরীর চিটচিট করছে। ভেজা কাপড় গায়ের সাথে লেপ্টের ভিতরে সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। কাপড়টা এত পাতলা আগে কখনো খেয়ালই করেনি সে। লজ্জার অপমানে চোখ জ্বলে এলো তার। শয়তানটা সুযোগ বুঝে উচিত শিক্ষা দেবে সে। সন্ধ্যা তখন 7টা। বাজার করে সব গুছিয়ে রাখতে রাখতে দেরি হয়ে গেছে। সত্যি বলতে সে ঘুমিয়ে পড়েছিল। ফাইজা ডাকতে না এলে সে এখনো ঘুমিয়ে কাটাতো। ফাইজা ফারিসের একমাত্র ছোট বোন, ভীষণ আদরে একটা মেয়ে। এবার এসিসি দিয়েছে। ফাইজাদের ড্রয়িং রুমে গিয়ে ফাইল হাতে বসলো রুষা। এখনো চোখ ভর্তি ঘুম। সবার সামনে ফায়াজ বসে, ফারিসের বড় ভাই। এতে সবার নাম দিয়ে কেন? সময় করে একদিন জিজ্ঞেস করবে সে। ফাইজান রুষাকে দেখে হাসি মুখে বলল, কেমন আছো রুষা? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ফাইজা মেজো ভাইয়াকে ডেকে নিয়ে এসো। রুষা নড়ে চড়ে বলল। তড়িঘড়ি করে চলতে গেল। কেন? ওনাকে কি প্রয়োজন? বিয়ে কি ওনার? ফাইজা চলে গেল। রুষার কপালে ঘাম জমেছে। সে ফারিসের সামনে এক মুহূর্ত থাকতে চায় না। ফাইজা নিয়ে এলো ফারিসকে। ফারিস সরাসরি এসে বসলো রুষার মুখোমুখি। তার দৃষ্টি ফোনের উপর স্থির। সে একবারও চোখ তুলে তাকালো না রুষার দিকে, যেন রুষা নামের কেউ এখানে নেই। রুষা একটু স্বস্তি পেল। না তাকালেই ভালো। ফারিসের মা রুজিনা বেগম এসে বসলেন রুষার পাশে। মনি সবার জন্য কফি আর নাস্তা নিয়ে এসেছে। মনি এই বাড়িতে কাজ করে, খুব ছোটপটে একটা মেয়ে। রুষা, তোমাকে তো পাওয়াই যাচ্ছে না। কয়েকদিন পরে বিয়ে। এখন থেকে প্রস্তুতি না নিলে তো দেরি হয়ে যাবে মা। রুষা হাসার চেষ্টা করলো। তা অস্বস্তি হচ্ছে। বারবার মনে হচ্ছে পারেশ তাকিয়ে দেখছে আর চোখে তীক্ষ্ণ চোখে পরখ করছে। পারেশ কফির কাপ হাতে নিয়ে চুমুক দিচ্ছে। সে একবারও চোখ তুলে তাকায়নি রুষার দিকে। তবে স্থির মনোযোগ সম্পূর্ণ রুষার উপর স্থির। রোজিনা বেগম সম্পূর্ণ ক্যাটালগ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। বিয়ের বেনু সবার সামনে বাগানটাই করবেন বলে ভেবেছেন। রাজুকে স্টেজ করতে হবে। পুরো গোলাপ আর হাইড্রোজেনিয়া ক্লাস্টার দিয়ে সাজাতে হবে। রুষা একটু বিপাকে পড়লো। হাইড্রোজেনিয়া মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল নয় আম্মু। পুরো বাড়ি আর মেইন রোড পর্যন্ত লাইটিং করতে হবে কিন্তু। ফাইজা অস্থির ভঙ্গিতে বলল। ফাইজার বোনের মাথা হাত বুলিয়ে দিল। ফারিসের ছোট ভাই ক্যাডেট কলেজে হোস্টেল থেকে পড়াশোনা করে, কাল আসবে। রোজিনা বেগম অনেকক্ষণ দেখে শুনে সবকিছু ফাইনাল করলেন। কাল থেকে পুরো টিম কাজ শুরু করবে। ফারিস, তুমি তোমার রুষা আপুর সাথে থাকবে, সবকিছু তদারকি করবে। না হয় মেয়েটা একা একা হিমশিম খেয়ে যাবে। ফারিসের কানে আপু শব্দটা বিশ্রীভাবে বাড়ি খেলো। সে কফির কাপে রেখে থমথম গলায় বলল, ওনার কাজটা উনি খুব ভালো বোঝেন আম্মু। আমাকে প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না। আর একটা কথা, শি ইজ নট মাই সিস্টার। রুষা অপমানে হতভম্ব হয়ে বসে রইল। ফারিস ততক্ষণে উঠে চলে গেছে। এখানে তার আর প্রয়োজন নেই।